কিন্তু তুমি কিন্তু আমার একটাবারও বলো নাই আমি কিন্তু বাই প্রফেশন একজন ইঞ্জিনিয়ার, তুমি বলো নাই। হ্যাঁ, তুমি কিন্তু বলো নাই যে আমার ওইটার বাইরেও কিন্তু আমার রিকগনিশন ছিল। কিন্তু দেখো কেন তুমি আমাকে ওটাকে হাইলাইট করতেছো না? তো তুমি যখন হাইলাইট করতেছো না, তখন আমার নিজেরও তো মোটিভেশন কমে যায়। আচ্ছা, মনে হচ্ছে যে এদিকেই বেটার। হ্যাঁ, চমৎকার কিছু পথ বলে দিই যেটাতে তুমি সুন্দরভাবে ভাইরাল হইতে পারবা এবং আল্টিমেটলি তোমার পার্সোনালিটিও হবে, প্লাস পুরো একটা নেশন ভালোর দিকে যাবে। তুমি যা শিখেছো পড়াশোনা, তুমি যদি আমি তোমাকে বললাম মন্টেসরি এডুকেশন সিস্টেম নিয়ে, তুমি কালকে থেকে কেন না মন্টেসরি এডুকেশন সিস্টেম নিয়ে ছোট, ছোট কনটেন্ট বানাও গ্রামের বাচ্চা বা গ্রামের সেই মহিলাদের জন্য যারা ভালো স্কুলে পড়ার স্বপ্ন দেখতে পারে না। তুমি এটা ফ্রি বানায় দাও না। এটা দেখবে না কেউ? অবশ্যই দেখবে। তুমি কিছু পজিটিভ প্যারেন্টিং নিয়ে কিছু বানাও, অথবা তুমি একটা কাজ করো যে তুমি দেখাও যে বাংলাদেশের ফুটবলের স্কিল বানানোর জন্য দেখো আমাদের বাংলাদেশে এখন ফুটবল নিয়ে ভালো ক্রেজ হচ্ছে। কত ভালো, ভালো প্লেয়ার আসছে। কেননা আমরা পাইপলাইনটাকে অনেক স্ট্রং করে ফেলি। বাংলাদেশের ফুটবলে যারা ভালো খেলে তারা কোচিং এ নেমে গিয়ে ছোট, ছোট ভিডিও কনটেন্ট বানালো পরবর্তী জেনারেশনের ছেলেপেলে রেডি করার জন্য। এবং তারা স্পন্সরদের সাথে বলল, একটা ভালো প্লেয়ার আসবে, আমি ওর আগামী ৫, ৬, ৭ বছরের পড়াশোনার সব খরচ বহন করব। তাহলে একটা ইন্সপিরেশন, হ্যাঁ, এক্সাক্টলি একটা ইকোসিস্টেম হচ্ছে। পজিটিভ ইন্সপিরেশন। ওই ছেলে কি তাহলে নষ্ট হবে? ও তো একটা ভালো জিনিসের জন্য হতো। ও তো চাবে আচ্ছা আমি আমি ভালো কিছু করে আমার পজিটিভ কিছুর মাধ্যমে আমি নিজে ফেম আনতে চাই। হ্যালো এভরিওয়ান, ভয়েস উইথ হুরায়রাতে আজকে এপিসোডটা নিয়ে এসেছি একটা চমৎকার বিষয়, যেটা হচ্ছে আপনাদের সবারই অনেক ভালো লাগবে। কারণ আমরা সবাই এখন ফেসবুকে অনেক অনেক কন্টেন্ট করি, এবং কন্টেন্ট তৈরি করার বিষয়ে যে ব্যাকগ্রাউন্ড বিষয়গুলো থাকে চিন্তা করার, বা আমরা যেভাবে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে উঠি, এই পুরো বিষয়টা নিয়ে আমরা অনেকভাবে আজকের অতিথির সঙ্গে কথা বলবো। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে আছেন শুভাশিস ভৌমিক। ওকে আপনারা সবাই চেনেন, আর যদি না চিনে থাকেন আজকের এটাতে চিনে যাবেন। তবে আমার মনে হয় যে ওর কন্টেন্ট ক্রিয়েশনের ব্যাপারে যেই ও এক্সপেরিয়েন্স, এবং এতদিন ধরে কাজ করছেন, তো একজন সিনিয়র কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশের, এবং ওর হাত ধরে অনেকে কন্টেন্ট ক্রিয়েশন শিখছেন। তো অনেক ধন্যবাদ শুভাশিস। অসংখ্য ধন্যবাদ। প্রথমেই আমি বলে দিতে চাই যে শুভাশিস এবং আমার আরও একটা পরিচয় আছে, আমরা অনেক ভালো বন্ধু। সো অনেক ভালো কন্টেন্ট করে, আমি ওর থেকে শিখি। তো এই জায়গাটাতে ওকে আজকে আমার স্টুডিওতে পেয়ে আমার খুবই ভালো লাগছে যে ধন্যবাদ। আজকে আমার সঙ্গে সঙ্গে আপনারা অনেক কিছুই শিখবেন যে কী করে একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর হতে হয়, বা কন্টেন্ট ক্রিয়েশনের ব্যাপার পেছনে ব্যাকগ্রাউন্ডে কী কী বিষয় থাকে। অনেক রকমের কথা হবে, তবে আরেকটু পরিচয় দিতে চাই, বিকজ বাংলাদেশে ও হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট টপ ট্যালেন্টেড একজন কন্টেন্ট ক্রিয়েটার। তো এই জায়গাটাতে ওর প্রাপ্তি অনেক বেশি, অনেক বড়, সেটা আমি আসলে বলে শেষ করতে পারবো না। আপনারা যদি ওর পেজ দেখেন, বাপকা বেটা অথবা শুভাশিস ভৌমিক, তাহলে ওর সম্পর্কে আপনারা আরও অনেক কিছু জানতে পারবেন, যে আসলে কন্টেন্ট ক্রিয়েশনের যে শুরু থেকে অনেক বেশি ওর কন্ট্রিবিউশন, বেস্ট অ্যাওয়ার্ড কন্টেন্ট ক্রিয়েশনের ইম্প্যাক্ট ক্রিয়েটার হিসেবে যে ওর কন্ট্রিবিউশন, তারপর রিসেন্ট ডেজেও আরও অনেকগুলো অ্যাওয়ার্ডও পেয়েছে। তো এই জায়গাটা থেকে আমি বলবো যে আজকে আপনারা আমাদের যারা অতিথি আছেন তাদের জন্য আমি একজন খুবই ভালো কন্টেন্ট ক্রিয়েটর নিয়ে এসেছি। আপনারা সবাই আমাকে দোয়া করবেন যেন আমরা আরও ভালো ভালো অতিথি আপনাদের জন্য নিয়ে আসতে পারি এবং আপনারা শিখতে পারেন। থ্যাংক ইউ, আবার থ্যাংক ইউ। আর কথার মাঝখানে যদি তুমি আরেকটু বলো সবাইকে ইন্সপিরেশনের জন্য, যে তোমার অ্যাওয়ার্ডের লিস্টটা কত? ফার্স্ট অফ অল তুমি তো আমাকে সিনিয়র সিটিজেন বানাই দিছো। না, সিনিয়র সিটিজেন্স মিন্স হচ্ছে সিনিয়র ইন সেন্স অফ বুঝতে পারছি, বুঝতে পেরেছি। না, আমি চেষ্টা করছি কিছু ইন্টারেস্টিং কাজ করার। কিন্তু তুমি যতটা সুন্দর করে আমাকে পরিচয় করে দিয়েছো ততটাও আমি যোগ্য না। বাট রিসেন্টলি আমার কিছু কাজ অ্যাক্রিডিটেশন কিছু পেয়েছে। সেটা আসলে আই থিংক সেজন্য আমি অসম্ভব কৃতজ্ঞ। ডেফিনিটলি দর্শকদের প্রতি কৃতজ্ঞ, কারণ ওনারা দেখছেন বলেই, ওনারা ভালো কমেন্টস বা রিঅ্যাকশন দিচ্ছেন বলেই এই প্রাপ্তি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। বিনয়ের সাথে বললা যে তোমার কে আমি সুন্দর করে বলছি। আই থিঙ্ক যে তোমার যে কাজ আমি সেটা বলতেও পারি নাই। সো আপনারা আসলে পুরো কন্টেন্টের ডিসকাশনে আপনারা যারা থাকবেন তারা জানতে পারবেন যে বিষয়টা আসলে কত ডেপথ, অ্যান্ড এই জন্যই আমরা ওকে আজকে আলোচনার জন্য নিয়ে এসেছি। প্রথমেই তোমাকে আমি বলতে চাই যে আমরা যে এখন আসলে একটা ক্যারিয়ারই হচ্ছে কি কন্টেন্ট ক্রিয়েশন, অনেকের ড্রিমই হচ্ছে ইনফ্লুয়েন্সার হবে। তো এই জায়গাটাতে যখনই আমরা এটা চিন্তা করি, সাথে সাথে আমরা ভাইরাল হওয়ার জন্য অস্থির হয়ে যাই। তো এই জায়গাটা নিয়ে তুমি কি বলবা? আচ্ছা, ভাইরাল
ভাইরাল শব্দটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এই শব্দটা আসলে উৎপত্তি কোথা থেকে? ভাইরাস থেকে কিন্তু। মানে আমাদের যখন আগে জ্বর হতো, ভাইরাল জ্বর হতো, সে কারণ কি হতো? খুব তাড়াতাড়ি ছড়িয়ে যেত। সেই জায়গা থেকে কিন্তু ওই ভাইরাল শব্দটা আসছে। সো আমার কাছে কিন্তু ভাইরাল হওয়াটাকে খারাপ কিছু মনে হচ্ছে না। কারণ তুমি ভাইরাল ইনফ্যাক্ট তুমি তো নিজেও ভাইরাল হতে চাও। নাহলে তুমি এই পডকাস্ট কেন করছো? আমি মেসেঞ্জার হতে চাই এবং অনেক মানুষের কাছে পৌঁছে এক্সাক্টলি। সো ভাইরাল হওয়াটা খারাপ না। সো চাওয়াটা কিন্তু খারাপ না। কিন্তু পথটা কি বেছে নিয়েছে সেটা হচ্ছে বেছে নেওয়ার কথা। আমরা দেখতে পারি যে যেই পথটা আমরা বেছে নিচ্ছি মানুষের কাছে পৌঁছে যাওয়ার, সেই পথটা কতটা সঠিক পথে আছে সেটা আসলে দেখার বিষয় হতে পারে। সো আমার কাছে যেটা মনে হয় এইটার জন্য না একটা বড় দায়ী হচ্ছে আমাদের এই মনিটাইজেশনের ইকোসিস্টেমটা। এবং পুরো ব্যাপারটা বুঝতে হবে কারণ হচ্ছে এটা একটা পুরোটাই ব্যবসা। আচ্ছা। কমপ্লিটলি ব্যবসা এবং এই ব্যবসার পিছনে মানুষ অন্ধ হয়ে ঘুরছে। তুমি যদি একটু ছোট্ট করে আমি তোমায় যদি একটু বুঝাই যে Facebook কেন তোমাকে টাকা দেয়? আর ব্যাপারটা হচ্ছে এই কারণেই যে তুমি ভাইরাল হওয়ার চেষ্টা করছো কেন? কারণ দিস ইজ দ্য মোস্ট ইজিয়েস্ট পাথ টাকা কামানোর জন্য এই মোমেন্টে। সো তোমাকে Facebook এমন একটা প্ল্যাটফর্ম বা YouTube এমন একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে বা আর অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলো আছে, সেখান থেকে খুব সহজেই তুমি টাকা পেয়ে যাচ্ছ এবং টাকা পেয়ে যাচ্ছ বলে তোমার সকল এফোর্ট ওদিকে চলে যাচ্ছে। আমি যদি এবার একটু ঘুরিয়ে বলি যে তুমি সারা মাসে বাংলাদেশে একজন গ্র্যাজুয়েট করে সারা মাসে ২২ দিন ৮ ঘন্টা ১৭৬ ঘন্টা খেটে যে ১৫, ২০,০০০, ২৫,০০০, ৩০,০০০ যাই এন্ট্রি লেভেলে যাই পাক, সেটা যদি কেউ একটা দুইটা কন্টেন্ট থেকে জাস্ট ভিউজ বা ওইখান থেকে পেয়ে যায়, Facebook মনিটাইজেশন থেকে পেয়ে যায়, সবাই তো ওই ইজিয়েস্ট পথটাই বেছে নিবে। সো সমস্যাটা হচ্ছে এই মনিটাইজেশন পলিসিটার কারণে এবং মনিটাইজেশন পলিসিটাও দিয়েছে কারো না কারো ব্যবসার জন্য, Facebook নিজের ব্যবসার জন্য। সো ওই কারণেই মানুষ আসলে অন্ধভাবে ঘুরছে। একই জিনিসটা যদি একটু ঘুরে যেত তাহলে কিন্তু মানুষ অন্যভাবে হতো। যদি কেউ আমাদের আজকে বাংলাদেশ গভর্নমেন্ট থেকে অথবা জন্য কোনো প্রাইভেট অর্গানাইজেশন বলতো যে শিশির তোমাকে তুমি যদি নতুন কিছু ইনোভেট করো তোমাকে আমি ৫০ লাখ টাকা দিব। কারণ নতুন কিছু ইনোভেট হলে অনেক কিছু দেশের সুনাম হবে অনেক কিছু। তাহলে একটা বড় জেনারেশন কিন্তু ওই পথে ছুটতো। অবশ্যই। কারণ ওই ইকোসিস্টেমগুলো আমরা তৈরি করিনি। যদি বলতো যে অলিম্পিকে আজকে আমাদের বাংলাদেশে যতজন মানুষ আছে, যতজন ১৮ কোটি মানুষ, আগামী অলিম্পিকে যদি আমরা কেউ ভালো কিছু করে আনতে পারি, আমরা ম্যাসিভ পুরস্কার ঘোষণা করব। তাহলে একটা বড় জেনারেশন একটা ভালো দিকে ছুটতো। সো ওই কারণেই এক ব্যাপারটা হচ্ছে ওই ইকোসিস্টেমটার কারণে মানুষ ভাইরাল হতে চায় বিকজ দিস ইজ দ্য মোস্ট ইজিয়েস্ট পাথ টু আর্ন মানি। মানুষ ওই টাকার আলটিমেটলি তো মানুষের যেহেতু আমরা দরিদ্র দেশ, মানুষের মানে আলটিমেট গন্তব্য টাকা There is কামানো। no free lunch. এক্স্যাক্টলি। সো ওই জন্য আমার কাছে মনে হচ্ছে এই পাথটা বেছে নিচ্ছে। এই পাথটার জন্য ওই টাকা শর্ট পথে কামানোর জন্য অনেকে আবার হচ্ছে গিয়ে নেগেটিভ কিছু পথও বেছে নিচ্ছে। সো এইটাকে আসলে ব্যালেন্স করা দরকার যে নেগেটিভিটিটাকে আমরা প্রমোট করব নাকি পজিটিভিটিকে প্রমোট করব। এই জায়গাটা আসলে বোঝা দরকার। সো আজকে আমাদের পডকাস্টের এই আলোচনার সবচেয়ে বড় একটা বিষয় যে আমাদের যেহেতু নেক্সট জেনারেশন এইটার উপর অনেক বেশি ফোকাসড এবং একটা বড় জেনারেশনের ক্যারিয়ার পাতি হচ্ছে যে ওরা কন্টেন্ট ক্রিয়েটর হবে। তো এই জায়গাটাতে যদি এই ব্যাপারগুলো এখনো আমরা ফিল্টার না করি তাহলে আসলে ওদের ফিউচারটা কিরকম হবে? এখন তুমি বলো যে বাংলাদেশে আসলে ক্যারিয়ারটা কিরকম? আমরা আবার আসবো ভাইরাল এই জায়গাটাতে। একটু কন্টেন্ট ক্রিয়েশনের ক্যারিয়ারটা কেমন? দেখো প্রত্যেকটা প্রফেশন বা প্রত্যেকটা যুগেরই একটা না কার্ভ থাকে, প্রোডাক্ট লাইফ সাইকেল বলো বা প্রত্যেকটা জিনিসের উত্থান থাকে পতন থাকে। আমার কাছে মনে হয় এখন আগামী ১০-১৫ বছর অ্যাটলিস্ট ১০ বছর একটা ইমেন্স পোটেনশিয়ালিটি আমি দেখছি। কেন? জিনিসটা আমি একটু গুছিয়ে বলছি। বিকজ আগে কন্টেন্ট ক্রিয়েশন এখানে এখন কিন্তু অনেক ধরনের কন্টেন্ট হয়। কন্টেন্ট কেউ আছে এন্টারটেইনমেন্ট কন্টেন্ট বানায়, কেউ ট্রাভেল ব্লগ বানায়, কেউ কারো নিজের মনের খোরাক মেটাতে কন্টেন্ট বানায়, কেউ হচ্ছে গিয়ে প্রমোশনাল কন্টেন্ট বানায় এবং বিভিন্ন ব্র্যান্ডও এখন কন্টেন্ট বানাচ্ছে তাদের জন্য। কেন বানাচ্ছে? আগে যেটা তারা বিভিন্ন রকম মার্কেটিং বাজেটের একটা বড় পোর্শন তারা স্পেন্ড করতে হচ্ছে গিয়ে টিভি অ্যাড, বিলবোর্ড ওই জায়গাগুলোতে। এখন মানুষজন টিভি দেখে না, বিলবোর্ডের দিকে যায় না। মানুষ ইনভলভ থাকে মোবাইলে, কন্টেন্ট কনজিউম করে। সো বড় বড় ব্র্যান্ডরা এখানে ইনভেস্ট করছে। সো যেহেতু এখানে ইনভেস্ট করছে, সো এখানে একটা হিউজ পোটেনশিয়ালিটি আছে। ভালো ভালো যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তাদের ভালো স্পন্সর পাওয়ার, এখানে কেরিয়ার গড়ার বেশ ভালো একটা দিক আমি দেখতে পাচ্ছি অ্যাটলিস্ট ১০ বছর। কিন্তু এখানে একটা ক্যাচ আছে। ক্যাচটা কি?
তোমার নিজের সন্তানকে তুমি দেখো, তোমাদের যুগ, আমাদের যুগ, ইনফ্যাক্ট পরের যদি জেন জিও চিন্তা করি, তারাও সোশ্যাল মিডিয়ার প্রতি অনেক এডিক্টেড বা বলবো, কিন্তু পরে জেন আলফা কিন্তু সোশ্যাল মিডিয়ার প্রতি এতটা এডিক্টেড না। তারা কোথায় এডিক্টেড? তারা রোবলক্স খেলে, হ্যাঁ, তারা ডিসকোড নিয়ে কাজ করে। তুমি ডিসকোড নিয়ে যদি চিন্তা করো, ডিসকোডকে খুব ইন্টারেস্টিং, কিন্তু ওই ডিসকোড কিন্তু পাবলিক না। ডিসকোডের কনসেপ্টটাই এসেছিল যে জেন আলফা নিজেদের মধ্যে গেম খেলছে, গেম খেলার সময় তাদের কথা বলা দরকার, হ্যাঁ, গেম খেলার সাথে এক্সাইটমেন্টের জন্য তার বন্ধুর সাথে কথা বলা দরকার। স্টুডিও একটা Kind এনভায়রনমেন্ট, of. গ্যালারি দেখো এনভায়রনমেন্ট। ডিসকোডটা কিন্তু এখন ওইখানে, ডিসকোডে কিন্তু একটা ক্লোজ গ্রুপ, ওরা কিন্তু ক্লোজ গ্রুপের মধ্যে থাকতে পছন্দ করে। ওখানে কমিউনিটি আছে, ওখানে কথা বলে, ওখানে পডকাস্টের মতো করে, ওখানে পড়াশোনা করার চেষ্টা করে ওরা। গল্প লিখে। এক্স্যাক্টলি। রোবলক্স নিয়ে চিন্তা করে, একটা বড় জেনারেশন রোবলক্স নিয়ে। তুমি আমি ফেসবুক ইউটিউব নিয়ে যতটা বেশি ব্যস্ত, আমি শিওর তুমি রোবলক্স নিয়ে ততটা ব্যস্ত না, কিন্তু জেন আলফা করছে। তাহলে ঠিক পরের জেনারেশনে কিন্তু একটা বড় রকমের একটা বড় একটা নাই। অডিয়েন্স গ্যাপ নাই। তাহলে আগামী 10 বছর পর যে কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট বানাবে, ও কার জন্য বানাবে? এক্স্যাক্টলি। সো আমার কাছে মনে হচ্ছে কন্টেন্ট থাকবে, কিন্তু প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে। প্যাটার্ন চেঞ্জ হয়ে অন্য নতুন কিছু চলে আসবে, ওই প্রোডাক্ট লাইফ সাইকেলটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, হতে পারে ফেসবুক না, বা এই সোশ্যাল মিডিয়ার সাথে সাথে আরো অন্য কোনো Exactly. কিছু। আর মানুষ পরিবর্তন ভালোবাসে। মানুষ বোর হয়ে যাবে এক জিনিস দেখতে দেখতে। প্রত্যেকটা জিনিসে একটা স্যাচুরেশন থাকে, স্যাচুরেশনের পর ধাপ করে এটা পড়ে যায়। সো আমার কাছে মনে হয় একটা সময় আসার পরে এটা মানুষ বোর হয়ে যাবে। আর কত, আমার এনাফ ডোপামিন ডিটক্স, মানে ডোপামিন সিক্রেশন হয়েছে, আর আমি নিতে পারতেছি না। মানুষ একটু অন্য জায়গায়। এই জন্যই বললাম জেন আলফা কিন্তু এখন দেখবা, তুমি তোমার পরবর্তী তোমার ছেলেমেয়ের দিকে তাকায় দেখবা, ওরা কিন্তু প্রাইভেটলি একটু থাকতে চায়। ওরা হ্যাঁ, নিজেদের এই জেনারেশন যত বেডরুম দেখাচ্ছে বা এত বেশি শো অফ করতেছে, এভরিথিং স্টেপ বাই স্টেপ, পরবর্তী জেনারেশন তা করছে না। ওরা কিন্তু একেবারেই প্রাইভেসি চায়। ওরা হ্যাঁ। একেবারে মনে করে যে না, আমি কিন্তু আমার এই কিন্তু জিনিসটা শেয়ার করব। ওরা কিন্তু সোশ্যালও না অতটা। আমরা যতটা এত সোশ্যাল, ওরা কিন্তু এতটা সোশ্যাল না। মানুষের সাথে প্রচন্ড ভালোবেসে কথা বলতে চায় না, এক্সপোজ হতে চায় না। ওদের 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 জগৎটা ওদের নিজেদেরকে নিয়ে। ওরা গেম খেলে, ওদের নিয়ে চ্যাট করে, ওরা অনেক কিছু নিয়ে চিন্তা করে। সো এটা কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস। সো আমার কাছে মনে হচ্ছে 10 বছর পরে ট্রেন্ড চেঞ্জ হয়ে যাবে, কিন্তু আগামী 10 বছর, ইনফ্যাক্ট আগামী 5 বছর আমি একটা ইমেন্স পোটেনশিয়ালিটি দেখতে পাচ্ছি। ইনফ্যাক্ট যারা তোমার পডকাস্ট দেখছে, আমি তাদের বলবো, যদি ইন্টারেস্টিং, পজিটিভ, ইম্প্যাক্টফুল কন্টেন্ট বানানো যাবে, দ্যার ইজ এ হিউজ চান্স ব্র্যান্ড আপনার কাছে অ্যাপ্রোচ করবে, ব্র্যান্ড আপনাকে দিয়ে বিভিন্ন রকমের ইন্টারেস্টিং জিনিস করবে। ইনফ্যাক্ট আপনি স্পন্সরশিপ পাবেন, অথবা ভালো কন্টেন্ট দিলে মানুষের কাছে রিচ আসবে। ইনফ্যাক্ট ওখান থেকেও টাকা কামানোর ওয়ে আছে ফেসবুকের মনিটাইজেশন থেকে। এই যে তুমি বললা যে ইম্প্যাক্ট কন্টেন্ট ক্রিয়েটর, এবং তুমি এটার জন্য অলরেডি অ্যাপ্রিশিয়েটেড, এই জিনিসটা কি? সি, ইম্প্যাক্ট যেটার অর্থটাই হচ্ছে তুমি কিভাবে অন্যের জীবনে কোনো না কোনোভাবে প্রভাব ফেলছো। সো জিনিসটা কি, ধরো তুমি তোমার লাক্সারিয়াস লাইফ দেখাচ্ছ মানুষজনকে, হ্যাঁ, যে আজকে আমি এই রেস্টুরেন্টে খেতে গেছি, আমি আমার হাজব্যান্ডের সাথে ঘুরতে গেছি, জামাই অনেক হ্যালো গাইজ, ভালোবাসে, আমি বউ অনেক এখানে ভালোবাসে। আসছি, জামাই বউ ভালোবাসে। এইটা আরেকজনকে কিভাবে ইনফ্লুয়েন্স করছে বা ইম্প্যাক্ট ফেলছে, সেটা তুমি বোঝার চেষ্টা করো। এটা কি খুব বেশি রকম ভাবে তার কোনো লাভ আছে? তোমার পার্সোনাল লাইফ জেনে কি তার কোনো লাভ আছে? মানুষ তখনই ইনফ্লুয়েন্সড হয়, অথবা যদি তার কোনো টপিকটা কাজে লাগে, অথবা তার কোনো লাভে আসে। আমি একটা এন্টারটেইনমেন্ট কন্টেন্ট দেখলাম, আমার মনে একটা প্রশান্তি এসছে, এটা আমার ভালো লেগেছে। কিন্তু যেই কন্টেন্ট দেখে আমি আরো অবসাদগ্রস্ত হয়ে যাই, আমার কাছে আরো ফোমো ক্রিয়েট হয়, সেটা আসলে আলটিমেটলি একটা খুব ভালো রেজাল্ট নিয়ে আসে না। সো ইম্প্যাক্ট শব্দের অর্থটাই হচ্ছে তোমার প্রত্যেকটা কাজের মাধ্যমে কোনো না কোনো মানুষের কোনো না কোনোভাবে উপকার হতে হবে, অথবা সেই কোনো পজিটিভলি কোনো জায়গায় ইন্সপায়ার্ড হতে হবে। তাহলে হবে কি, তাহলে জিনিসটা যখন সেই ইন্সপায়ার্ড হবে না, তখন এই জিনিসটা পজিটিভিটা ছড়াবে, ওই জিনিসটা ভাইরাল হবে। তখন তোমাকে মনে হবে যে আচ্ছা না, এর মাধ্যমে আমি নতুন কিছু শিখতে পারছি, নতুন কিছু জানতে পারছি, অথবা শুধু জানতে না বা শিখতে পারার পাশাপাশি আমি ভালো ফিল করছি, এবং ও আমাকে নতুন কিছু পথ দেখিয়েছে আমার ডেভেলপমেন্টে। তোমার জীবনের লাইফ দেখে আমার কোনো লাভ নেই, হ্যাঁ, তুমি এমন কিছু করো সেই জিনিসটার জন্য যাতে আমার লাভ হয়, ওইভাবে যদি মানুষ চিন্তা করা না। এক্স্যাক্টলি, সেইটাই হচ্ছে ইম্প্যাক্ট কন্টেন্ট ক্রিয়েটর। এক্স্যাক্টলি, তোমার এই কথার মধ্যেই তো বললা যে কিছু মানুষ আছে না যে শো অফ করে, লাইক, হ্যাঁ, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ।
একটা পোর্শন অফ অডিয়েন্স যখন এই ব্যাপারটা দেখে, বুঝে না বুঝে যে তার লাইফে অনেক আনন্দ, তখন কি ডিপ্রেশন, আমাদের যে এখন লাইফে অনেক বেশি ডিপ্রেশন, একজন আরেকজনের সাথে টক্সিক যে ব্যাপারগুলা, এইসব কন্টেন্টগুলো কি তোমার কাছে দায়ী মনে হয়? দেখো, আমার কাছে যেটা মনে হয়, প্রত্যেক মানুষ তো চায় নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে। হ্যাঁ, হয়তো কেউ কেউ মাত্রাকে ছাড়িয়ে যায়। সো যখনই মাত্রাকে ছাড়িয়ে যায় তখনই এটা অন্য চোখে দৃষ্টিকটু লাগে। সো আমার কাছে মনে হয় নিজের লাইফটাকে তুমি সুন্দর করে মানুষের কাছে উপস্থাপন করতেই পারো, যদি সেটা অন্যের ইন্সপিরেশনের জায়গাটা হয়। কিন্তু সেটা যদি আবার সেটা যদি দৃষ্টিকটু হয়, সেটা যদি শো অফ মনে হয় অন্যের জন্য, তাহলে আলটিমেটলি তো সেটা কোনো রেজাল্টই বয়ে আনবে না। সো আমার কাছে মনে হয় ইনফ্যাক্ট সোশ্যাল মিডিয়াতে যা আমরা দেখি তার ম্যাক্সিমামই কিন্তু অনেক সময় ঠিকঠাক দেখি না, এটা অতিরঞ্জিতই দেখি, বিকজ সবাই চায় সুন্দরভাবেই উপস্থাপন করতে। তুমি সুন্দরভাবে সেজে গুজিয়ে বসছি, আমরা বাসায় যেভাবে বসতে চাইতো সেভাবেই বসতে পারতাম, আমরাও তো তাহলে আলটিমেটলি একটু হলেও অন্যভাবে উপস্থাপন করেছি, ঠিক আছে ওইটা, কিন্তু এটা যদি মাত্রাতিরিক্ত না হয়। ডিসেন্ট এন্ড একটা হচ্ছে কি একটা তো লেভেল অফ লাইক এটা তো রিকোয়ার্ড। এক্স্যাক্টলি, সেটার জন্য না এডুকেশন দরকার হয়। যে অনেকে বলে না যে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য পড়াশোনা ছেড়ে দিচ্ছে, এবং পড়াশোনা আসলে দরকার নাই। পড়াশোনা না তোমাকে আসলে হয়তো টাকা, ঠিক আছে, পড়াশোনার পাশাপাশি তুমি পড়াশোনা না করে টাকা কামাতে পারবা, কিন্তু পড়াশোনা না তোমাকে মানুষ করে তুলবে। এনলাইটেন। শুধু এনলাইটেন মানুষ করবে। পড়াশোনা তোমাকে কনফিডেন্স দিবে। হ্যাঁ, পড়াশোনা তোমাকে এমনভাবে গড়ে তুলবে যাতে তুমি সব মহলে কিছুটা হলেও নিজেকে অ্যাকসেপ্টেন্স পাবা, সব মহলে গ্রহণযোগ্যতা পাবা, এবং তোমার মধ্যে ওই গ্লোটা তুমি দেখতে, মানুষজন বুঝতে পারবে। পড়াশোনা জানার মানুষের সাথে কথা বললেও তুমি বুঝতে পারবে যে না, মানুষের মধ্যে কিছু আছে। কারণ আমার কাছে তো মনে হয় যে লেভেল অফ কমিউনিকেশন, এই জিনিসটা অনেক ইম্প্যাক্ট। হ্যাঁ, অ্যাবসলিউটলি, মানে ডেফিনেটলি কমিউনিকেশন তো ইম্পর্টেন্টই। তুমি কিভাবে কথা বলছো, কত সুন্দর করে গুছিয়ে কথা বলছো, কিভাবে নিজেকে প্রেজেন্ট করছো, সেটা তো ইম্পর্টেন্ট। এই জায়গাটাতে, এই কন্টেন্ট ক্রিয়েশনের জায়গাটাতে কি মনে হয় যে তোমার যেহেতু তুমি কন্টেন্টে আরো বেশি কাজ করো, সো আমরা কথা বলছি পজিটিভ কন্টেন্ট এবং পজিটিভ থটস নিয়ে, তো এই নেগেটিভ যেই কন্টেন্টগুলো আসে সেগুলো মানুষকে কিভাবে মানে হচ্ছে ড্রেইন করতে পারে বা ইম্প্যাক্ট করতে পারে? নেগেটিভিটি, কারণ তুমি বললা ইম্প্যাক্ট দুই রকমের, একটা পজিটিভ একটা নেগেটিভ। আচ্ছা, অ্যাগেইন মানে কিছু ক্ষেত্রে নেগেটিভ কন্টেন্ট থাকাও ভালো, না তুমি পজিটিভ কন্টেন্টের পার্থক্য বুঝবা কেমন? হ্যাঁ, পার্থক্য বোঝার জন্য তো দরকার আছে। সো আলটিমেটলি একটা লেভেল মানে হচ্ছে কত ইন্টেন্স তুমি দেখতে চাও নেগেটিভ কন্টেন্ট। ট্রু, এক্স্যাক্টলি, সেইটা হচ্ছে কথা, যে একটা পুরো জাতি একটা দিকে, যেমন আমি সেদিন গতকাল একটা পোস্ট লিখছিলাম যে আমাদের এ সপ্তাহে প্রাপ্তি কি, আমি বলছিলাম, একটা পোস্ট লিখেছিলাম যে এ সপ্তাহে মেক্সিকোর একটা স্কুল এমন একটা এআই প্রোগ্রাম করেছে যারা ম্যাথে দুর্বল ছাত্ররা খুব সুন্দরভাবে ম্যাথ শিখতে পারবে, ওরা এমনভাবে নতুন কিছু বের করেছে। এ সপ্তাহে চায়না নতুন ফ্লাইং ড্রোন নিয়ে কাজ করছে যেটা উঠতে পারে। এ সপ্তাহে জাপান কোয়ান্টাম কম্পিউটার নিয়ে কাজ করেছে। আর এ সপ্তাহে আমাদের বাংলাদেশের টপিক ছিল কে কয়টা বিয়ে করেছে, কার বউ ভেঙে গেছে, কার ঘরে কে পারমিশন ছাড়া চলে গেছে। এইটা নিয়ে আমরা পুরো জাতিটা ব্যস্ত। সবাই এক্স্যাক্টলি, ইনফ্যাক্ট আমি বলছিলাম যে এ সপ্তাহে যখন নোবেল দিয়েছিল, অর্থনীতিতে নোবেল দিয়েছিল, ওখানে একটা টপিক ছিল যে কোন দেশের চিন্তা ভাবনা বা ইনোভেশন কিভাবে অর্থনীতিকে চেঞ্জ করে দিতে পারে। আমি আবার বলছি, কোন দেশের চিন্তা ভাবনা এবং ইনোভেশন কিভাবে অর্থনীতিকে চেঞ্জ করে দিতে পারে, সেই চিন্তা ভাবনাকে থেকে নোবেল দেওয়া হয়েছে। সো উপরে যে জিনিসগুলো বললাম আমি, যে আমাদের চিন্তা ভাবনা যদি থাকে অন্যরা কে কি করছে, অন্যের চরকায় তেল দিয়ে যদি আমি আসলে নিজের উন্নতি করতে পারতাম, এটা তো আসলে পৃথিবীর কেউ করতে পারে নাই। হ্যাঁ, এটা যদি আমরা করতে পারি তাহলে তো একটা নোবেল, আমাদেরও একটা নোবেল হতো যে আমরা আসলে অন্যের চরকায় কত তেল দিতে। এক্স্যাক্টলি, তো অন্যের চরকায় তেল দিয়ে আমি আসলে লাভ কি হচ্ছে তার, কিন্তু তারপর আমি অন্যের চরকায় একটু তেল দিয়ে আসি। সো এই জায়গাটাতে আমার কাছে মনে হয়েছে যে নেগেটিভিটিটা স্প্রেড করাচ্ছে, আমি যদি একটু অন্যভাবে চিন্তা করি, আমার চিন্তা ভাবনাটা যদি থাকে যে অ্যাজ এ নেশন আমরা একটু অন্যভাবে প্রোগ্রেসিভ চিন্তা করব, পুরো পৃথিবীতে কি ঘটছে, ঠিক আছে আমরা এতদিন ধরে পিছিয়ে আছি, চলো সবাই মিলে একটু নতুনভাবে চিন্তা করি। তাহলে কি হবে জানো, আমি যদি চিন্তা করা শুরু করি, তুমি আমার দেখে দেখি তুমিও করবা, তুমি করলে তোমার মেয়েও করবে, মেয়ে করলে তোমার বন্ধু করবে, তাহলে ওটা বলে না যে আমরা কথা বলছি আমাদের থেকে অন্যরাও করবে। এক্স্যাক্টলি, বলে যেটা যে তুমি 10টা পচা আপেলের সাথে যদি একটা পচা আপেল রাখো, ওটাও পচে যাবে। আর 10টা ভালো আপেলের সাথে যদি নতুন অন্য কিছু পচা কিছু রাখো, একটা সার্টেন টাইমে হয়তো ওই পচাটার মধ্যে ভালো কিছু আসতে পারে।
সো এই এক্স্যাক্টলি, সো আমাদের কাছে না এই মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে যে আমরা চলো একটু পজিটিভলি চিন্তা করি, অন্যের চরকায় তেল মাথা মানে তেল না দিয়ে আমরা সবাই মিলে একটু পজিটিভলি প্রোগ্রেসিভ কিছু চিন্তা করে ওইটা বারবার স্প্রেড করা শুরু করি। হয়তো তোমার ভুলটা আমি ধরতেই পারি, ভুল হচ্ছে, কিন্তু ভুলটাকে আমি পজিটিভটাকে ভুলের যে ডিসকাশনটা সেটাও তো আসলে একটা ইনফরমেটিভ ডিসকাশন হতে পারে। তোমার সাথে আমার ডিসএগ্রিমেন্ট থাকতে পারে, সো আমরা দুজন একটা একটা কন্টেন্টে আমাদের দুটো দৃষ্টিভঙ্গি থাকতে পারে। থাকতেই পারে। এবং তাই বলে কি আমি তোমার পার্সোনাল লাইফ নিয়ে টানাটানি করবো? আমি পার্সোনাল লাইফকে টেনে এনে ফেসবুক, সোশ্যাল মিডিয়া সবার কাছে ছড়িয়ে দিব? সো এইটার একটা লিমিট এটা আসলে ম্যাচুরিটি আমার কাছে মনে হয় যে টোটালি যে জিনিসটা তুমি বললা যে উইদাউট এডুকেশন যদি কন্টেন্ট ক্রিয়েটর হয় তাহলে আসলে এই জায়গাটাতে যে কার কোন জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো বা কি কথা বললে ভালো হবে, খারাপ হবে, ইকোনমিক প্রোগ্রেস হবে, সেই বিষয়গুলো তো আমরা আসলে জানছি না। ওকে, এই জেনারেশনে যারা ফিল্টার হবে নিজেকে, নিজের বিবেককে জাগ্রত করবে, এই প্রপোর্শনটা আসলে কতটুকু তোমার কাছে কি মনে হয়? লাইক আমার কাছে যেটা মনে হয় যে ফেসবুকের একটা বড় অংশ মানে 2/3 হচ্ছে গিয়ে আনফিল্টার, মানে এখানে এই সিস্টেমটা নাই। নতুন যারা তারা অ্যাটলিস্ট বুঝছে যে টক্সিসিটি যদি একটা ম্যাস পপুলেশনের মধ্যে হয় তাহলে কেমন লাগে, তো ওরা নতুন শিপমেন্ট বা ওদের মতো একটা মেকানিজম ওরা খুঁজে নিছে। কিন্তু যারা আমরা এখানেই আছি, এখানেই আমরা আসলে একজন আরেকজনের ক্রিটিসিজম করছি, কম্পারিজন করছি এই জায়গাটাতে। এই পপুলেশনের ভ্যালু ক্রিয়েশন যদি হয়, বিবেককে জাগ্রত করার ব্যাপারটা, এটা কিভাবে শুরু হতে পারে? এটা খুবই ভারী কথা। তো আমার মনে হয় এই বিবেক জাগ্রত করার জন্য তো প্রথম কথা পরিবারের ভ্যালুস মোস্ট ইম্পর্টেন্ট। ফ্যামিলি কীভাবে দেখছে সেটা ইম্পর্টেন্ট। এডুকেশন সিস্টেম ভেরি ইম্পর্টেন্ট। তুমি দেখো, আমি রিসেন্টলি লাস্ট জাপানে গিয়েছিলাম। জাপানের এডুকেশন সিস্টেমটা দেখে আমি প্রচণ্ড রকমের ইন্সপায়ার্ড হয়েছি। এবং আমি কিছুদিন স্টাডি করছিলাম যে ইন্টারেস্টিং স্টাডি সিস্টেম কী হতে পারে। আমি যদি তোমাকে মন্টেসরি স্টাডি সিস্টেমের কথা বলি, রিজিও এমিলা স্টাডি সিস্টেমের কথা বলি, ওগুলোতে না সবগুলো স্টাডি সিস্টেমেই তোমাদেরকে পড়াশোনা শেখানোর আগে তোমাকে ভ্যালুস শেখায়, তোমাকে দেখায় যে তুমি প্র্যাকটিক্যালি লাইফ লিড করতে হলে তোমাকে কোন কোন জিনিসগুলো লাগবে, কোন জিনিস তুমি করতে পারবে, কোন জিনিসগুলো করতে পারবে না, এগুলো একদম ছোট থেকে শেখায়। পড়াশোনা পরে ABCD EFGS শিখে একদম প্রথমে 3 বছর থেকে শিখে তুমি কি করবা, ওটা কোথায় হ্যান্ডজুম, কিন্তু এই যে ভ্যালু ক্রিয়েশন গুলো অ্যাবসলিউটলি। সো ওই জায়গাটাতে ওরা সবার আগে শিখায় হচ্ছে কীভাবে কমিউনিকেট করবে। সো মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে তোমার জেস্টার পোস্চার কেমন হওয়া উচিত, তুমি যখন কথা বলছো, তারপর তুমি কতটা কনফিডেন্টলি কথা বলছো, কি কথা বলছো, এই জিনিসগুলো যদি তোমার ছোট থেকে শেখানো হয় তাহলে তুমি তোমার না ওই যে আমি যেটা বলছি তোমার বিবেক তোমাকে ফিল্টার তোমার বিগেস্ট ফিল্টার, এবং ওখানে তুমি আটকে যাবে এবং তুমি কখনোই এই জিনিসটা নিয়ে কথা বলবা না এবং পারতপক্ষে তুমি বলবা না। তুমি দেখো যে একটা বড় অংশ অন্যের পার্সোনাল লাইফ নিয়ে নাক গলায় না, যদি যাদের ফ্যামিলি ভ্যালুস খুব স্ট্রং। এক্স্যাক্টলি, মানে কিছু বিষয় আছে যে আসলে কথাই বলা যায় না, মানে এখানে আসলে কথা বলাটাই একটা মানে হচ্ছে নিজের জন্য একটা হিউমিলেশন যে আমি এই ব্যাপারে কথা বলেছি, হ্যাঁ, আমাদের এই দেশে ব্যাপারগুলো আমাদের চোখে পড়ে গেল কেন। আমাদের দেশে যে তোমার অপিনিয়ন যদি আমার ভালো না লাগে আমি ডেফিনেটলি একটা গালি দিয়ে ফেলবো, হ্যাঁ, কিন্তু তোমার মতামত থাকতেই পারে, হ্যাঁ, তুমি একটু অন্যভাবে দেখো না, কিন্তু ওই জিনিসটা নেই। হ্যাঁ, প্যাশনলেস হয়ে যাচ্ছি আমরা অনেক বেশি, মানে এত কন্টেন্টের জন্য কিন্তু আমরা রিলসেও চলে যাচ্ছি। তো এই যে আমরা কমেন্টস করে ফেলতেছি আরেকজন রিলস বলতে তুমি কি বোঝাতে চাচ্ছ? ছোট মানে ছোট কন্টেন্ট হলে কি এটাতে আমার ছোট কন্টেন্টের সাস্টেনেবিলিটি নেই। আমি তোমাকে আবার বলি, পুরো জিনিসটা হচ্ছে ব্যবসা। পুরো জিনিসটা কিন্তু আবারও বলতেছে, পুরো জিনিসটা ব্যবসা। রিলস কেন করতেছো তুমি? রিলস ছোট কন্টেন্ট, রিলস তো এখন কিন্তু ফেসবুক বড় কন্টেন্টকে রিলস বানিয়ে ফেলছে। হ্যাঁ, 2 মিনিট হলো রিলসের মধ্যে পড়ছে। 2 মিনিট না, তুমি 10 মিনিটের, আমি আজকে একটা ভিডিও পোস্ট দিছি 8 মিনিট 10 মিনিট, ওইটা রিলস আকারে দেখাচ্ছে। তো সেটা কিন্তু ফেসবুক কিন্তু এখন চায় তুমি বড় কন্টেন্ট করো। কেন তুমি চায় বড় কন্টেন্ট করো? বিকজ পুরো ফেসবুকের আর্নিংসটা আসবে কোত্থেকে? বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান তোমাকে ফেসবুকে টাকা দিবে যে আমার অ্যাডটা ফেসবুকে দেখাও, ভিডিওর মাঝখানে দেখাও, ওখান থেকে যদি মানুষজন প্রোডাক্ট কিনে তাহলে আমি আরও বেশি স্পেন্ড করব, তখন ফেসবুক টাকা পায়। আর ফেসবুক যার টাকা পায়, যদি 100 টাকা পায় তার মধ্যে 20-30 টাকা তোমাকে দিয়ে দেয়। তুমি একটা জিনিস বুঝো, 15 সেকেন্ডে যদি একটা ভিডিও বানাও ওটার মধ্যে অ্যাড বসাবে কোথায়? একটা অ্যাডেরও তো 10-15 সেকেন্ড লাগে। সো ছোট কন্টেন্টে ফেসবুকের জন্য খুব সাস্টেনেবল কিছু না,
কিন্তু তোমাকে তার উত্তরকে আমি বলবো কেন তোমাকে টাকা দিচ্ছে, বিকজ ফেসবুক চায় তুমি সারাক্ষণ কিছু না কিছু বানাও, তুমি অ্যাটাচ থাকো, কারণ তোমাকে যদি টাকা না দেয় তুমি চলে যাবা, আর চলে গেলে তুমি যা মন চায় তুমি তা বানাবা না, যা মন চায় তা না বানালে এমন কিছু অডিয়েন্স আছে, ওইটা দেখার জন্য কিছু অডিয়েন্স আছে, তাহলে এক্স্যাক্টলি তাহলে ক্রাউডটা বাড়তে থাকে, ক্রাউডটা বাড়তে থাকলে অনেক বেশি মানুষ আসবে, অনেক বেশি মানুষ আসলে যারা বড় ভিডিও বানায় তারা ওখানটাতে ফেসবুক ওখানে অ্যাডটা বসাতে পারবে, তাহলে ফেসবুক টাকা পাবে এবং ওই টাকার অংশ আবার তোমাকে দিবে। ইটস এ রিভলভিং সাইকেল এবং টোটালটা একটা ব্যবসা। এই ব্যবসার এই কন্টেন্ট বানাতে গিয়ে ভিউজ মানে এটাই তো আসলে আমরা চাই, সবাই তো আমরা এটাই চাই যে ওকে ফাইন ফেসবুকে অনেক মানুষকে অনেক ফাস্ট আমি যেতে পারবো। এই কন্টেন্ট বানাতে গিয়ে কি মানুষের নিজের সত্তা বা নিজের চিন্তা এগুলোকে বিসর্জন দিতে হয়, মানে স্ট্রাগল পয়েন্টটা কি এখানে? ব্যাপারটা হচ্ছে অ্যাগেইন এটা হচ্ছে মানে একটা সেলস টার্গেটের মতো, হ্যাঁ, যে তুমি তোমার সেলস টার্গেটের জন্য একটা সেলসের লোক দিন রাত কাজ করে না, পারলে মানুষের পায়ে ধরে ফেলে না যে নেন নেন নেন, কিন্তু সেটা এখন বলো যে সেটা কি কারেক্ট পন্থা কিনা, যে তুমি একটা প্রোডাক্ট সেল করতে চাচ্ছ, তুমি মানুষের হাতে পায়ে ধরতেছো বলে নেন, ওর দরকার নাই, তারপর তুমি জোর করছো, সো সেটা সাস্টেনেবল প্রসেস না। সুতরাং যারা আজকে ভিউজের জন্য একটু নেগেটিভ পথ বেছে নিচ্ছে, হয়তো অল্প সময়ের জন্য তারা বেনিফিটেড হচ্ছে, কিন্তু এটা লং টার্মে সাস্টেনেবল না, এটা একদম লিখিত রাখো। এবং ইনফ্যাক্ট ও যদি সাস্টেনেবল হয়ও সেটা সমাজের জন্য অনেক ক্ষেত্রে পজিটিভলি গ্রহণ করে না, এমন অনেক মানুষ আছে যে এর মজা পাচ্ছে, তোমার উলট পালট কাজ দেখে মজা নিচ্ছে, কিন্তু পার্সোনালি সে তোমাকে পছন্দ করে না। তুমি তো কন্টেন্টের বাইরে তোমার একটা সত্তা আছে, সেই সত্তা তুমি সমাজে তুমি কিভাবে চলবা, তোমাকে কেউ পজিটিভলি নেয় না। কন্টেন্ট বানানোর জন্য তো আমি চিন্তাই করছি না যে আমি কেমন বা আমাকে মানুষজন কিভাবে দেখছে, আমি দেখছি আমার রিচ কত যাচ্ছে, কখন আমি নেগেটিভ কথা বলবো, কখন আমি পজিটিভ কথা বলবো, আবার আমি সেই ভাইরালে যাচ্ছি। আমার কাছে মনে হয় সবার আগে নিজের পার্সোনাল একটা ব্র্যান্ড তৈরি করা উচিত। হ্যাঁ, তোমাকে পার্সোনাল একটা ব্র্যান্ড থাকা উচিত, পার্সোনাল একটা ফিলোসফি থাকা উচিত, একটা পার্সোনালিটি থাকা উচিত, একটা টোনালিটি থাকা উচিত। হ্যাঁ, কিন্তু তোমার রিচের যে ব্যাপারটা, হ্যাঁ। ধরো তুমি আজকে একটা কথা বললা, কালকে একটা কথা বললা, তাহলে তো আসলে তোমাকে নিয়ে কথা বেশি হবে যে হ্যাঁ ও এটা বলছিল, ও কেন আজকে এটা বললো, ও এটা বলছিল আজকে কেন। অনেক মানুষ ইন্টেনশনালি করে, ওরা বুঝে শুনেই করে, ওরা চায় যে তুমি ওকে নিয়ে আলোচনায় থাকো। অনেক মানুষ ইচ্ছা করেই ওলট পালট বলে, আর তুমি যদি ওই যে তুমি ও জানে যে তুমি ওই টাইপেরই, তুমি অন্যের সমালোচনা করতে ভালোবাসো, তাহলে আমি তো চাবই। এটা অডিয়েন্স চয়েস না, যে কন্টেন্ট তো কন্টেন্ট Exactly. বানাই দিছে। তুমি যদি সমালোচনা করো যে এটা ভালো না, তা তুমি ওকে প্রাধান্য না দিয়ে যেটা ভালো সেখানে তুমি একটু বাহবা দাও না। তুমি আমাকে বলো, তুমি ভালো কন্টেন্ট বা পজিটিভিটি দেখে কতবার মানুষটাকে বাহবা দিছো? তুমি যদি বাহবা না দাও তাহলে ভালো কন্টেন্ট ক্রিয়েটর কেন কন্টেন্ট বানাবে? তুমি খারাপটার সময় এসে গালি দিয়ে এঙ্গেজমেন্ট বাড়াই দিয়ে চলে গেছো। হ্যাঁ, তুমি ওকে ভিউজ করছো, তুমি পুরোটা দেখে আচ্ছা একটা গালি দিয়ে যাই। হ্যাঁ, তাহলে তো লাস্ট এক উইকে কিন্তু এটাই ঘটছে, তাই না? যে যেই জিনিসটা নেগেটিভ হয়েছে সেটা এরকম, বা একটা পজিটিভের কথা বলো তো, মানে বাংলাদেশের ট্রেন্ডে কি বলে, বাংলাদেশের কালচার আসলে কি আমরা এই কালচারটা পেয়ে ইউজ টু, বা এটার কি আসলে চর্চা আছে কিনা, তুমি ভালো বলতে পারবা। না, অবশ্যই আছে, তাই বলে কি ভালো মানুষ নাই? অনেক আছে। সেই জিনিসগুলো ওভারলুক করতেছো তুমি। হ্যাঁ, হয়তো না ভালো কন্টেন্ট যায় না, অনেক ভালো কত ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর করছে না। একাডেমিক বাচ্চাদের অনেক কন্টেন্ট আছে, তারপরে এই যে ইন্সপিরেশনাল বেশ কিছু কন্টেন্ট। দেখো, আমি তো কিছু পথ বলে দিই, চমৎকার কিছু পথ বলে দিই, যেটাতে তুমি সুন্দরভাবে ভাইরাল হতে পারবা এবং আলটিমেটলি তোমার পার্সোনালিটিও হবে, প্লাস পুরো একটা নেশন ভালোর দিকে যাবে। তুমি যা শিখেছো পড়াশোনা, তুমি যদি আমি তোমাকে বললাম মন্টেসরি এডুকেশন সিস্টেম নিয়ে, তুমি কালকে থেকে কেন না মন্টেসরি এডুকেশন সিস্টেম নিয়ে ছোট ছোট কন্টেন্ট বানাও, গ্রামের বাচ্চা বা গ্রামের সেই মহিলাদের জন্য যারা ভালো স্কুলে পড়ার স্বপ্ন দেখতে পারে না, তুমি এটা ফ্রি বানায় দাও না। এটা দেখবে না কেউ? অবশ্যই দেখবে। তুমি কিছু পজিটিভ প্যারেন্টিং নিয়ে কিছু বানাও, অথবা তুমি একটা কাজ করো যে তুমি দেখাও যে বাংলাদেশের ফুটবলের স্কিল বানানোর জন্য, দেখো আমাদের বাংলাদেশে এখন ফুটবল নিয়ে ভালো ক্রেজ হচ্ছে, কত ভালো ভালো প্লেয়ার আসছে। কেননা আমরা পাইপলাইনটাকে অনেক স্ট্রং করে ফেলি, বাংলাদেশের ফুটবলে যারা ভালো খেলে তারা কোচিংয়ে নেমে গিয়ে ছোটো ছোটো ভিডিও কন্টেন্ট বানালো পরবর্তী জেনারেশনের ছেলেপেলে রেডি করার জন্য, এবং তারা স্পন্সরদের সাথে বলল একটা ভালো প্লেয়ার আসবে, আমি ওর আগামী 5, 6, 7 বছরের পড়াশোনার সব খরচ বহন করবো। তাহলে একটা চমৎকার এক্স্যাক্টলি একটা ইকোসিস্টেম হচ্ছে। পজিটিভ ইন্সপিরেশন। ওই ছেলে কি তাহলে নষ্ট হবে? ও তো একটা ভালো জিনিসের জন্য হতো, ও তো চাবে আচ্ছা আমি ভালো কিছু করে আমার পজিটিভ কিছুর মাধ্যমে আমি নিজে ফেম আনতে চাই। ও কি চাবে যে একটা খারাপ কিছুর মাধ্যমে? ও তো নিরুপায় হয়ে যাচ্ছে, কারণ ও বেছে নিয়েছে এটাই শর্টেস্ট পথে টাকা কামানোর জন্য। সেলস টার্গেট ফিল আপ হচ্ছে না, সেলস টার্গেট ফিল আপ করতে হবে আমাকে। হ্যাঁ, তার মানে তো একটা ব্যাপার যে একজন কন্টেন্ট ক্রিয়েটর, একটা অডিয়েন্স এবং
তোমার কথা থেকে যদি আমি আসি ব্যাক করি, তাহলে আবার হচ্ছে একটা সুশীল রেসপন্সিবল একটা মানে হচ্ছে সেগমেন্ট, যারা আসলে ইন্সপায়ার করতে পারে মানুষকে, যাদের অথরিটি আছে, ক্যাপাবিলিটি আছে এবং যারা আসলে একটা সেগমেন্টকে তৈরি করার মানে পজিশন রাখে। সুশীল লাগবে না। তুমি তুমি যদি ঠিকঠাক কন্টেন্ট বানাও, সুশীল ছাড়াও ম্যাস পিপলও দেখবে। হ্যাঁ, না, mass আমি people সেটা দেখবে। বলছি না, আমি বলছি রেসপন্সিবল একটা সেগমেন্টের কথা। মানে ৩টা সেগমেন্ট, তো একটা তো একজন তো কন্টেন্ট বানিয়েছে, সো তাকে ইন্সপায়ার করতে হবে যে পজিটিভ কন্টেন্ট বানাবে। আর একটা দল তো দেখছে, সো তারাও পজিটিভ কন্টেন্ট দেখবে। এই জায়গাটাতে তাদেরকে নাকচার করা যে পজিটিভ কন্টেন্ট কি করে স্প্রেড করতে হয়। ওকে ফাইন, তুমি তো নেগেটিভ কন্টেন্ট পছন্দ করো না, তাহলে তুমি পজিটিভ কন্টেন্ট দেখতে এভাবে হবে না, এভাবে হবে না। হবে না। না, এভাবে হবে না। বুঝতে হবে না, মানুষকে। এটা এভাবে বুঝবে না মানুষজন। আবারও বলতেছি, জিনিসটা ইকোসিস্টেম বিল্ড আপ করো। ইকোসিস্টেম বিল্ড আপ করে কি, তুমি যতক্ষণ পর্যন্ত এভাবে বলবা যে কালকে থেকে তুমি যেটা করবা সেটা হচ্ছে যে যে এই এই রিলেটেড কাজ করবে তার মনিটাইজেশন পলিসি আরও বাড়ায় দাও, তাকে ইনসেন্টিভাইজ করো। দেখো পুরো পৃথিবীতে, আবারও বলতেছে, মানুষ নিজের লাভ না হলে ওই জায়গাতে যাবে না। মানুষ যখন দেখবে আমার ওই জায়গাতে লাভ বেশি। আগে যে কৃষক, দেখো এখন কিন্তু যে কৃষক আগে যে জমিতে চাষ করতো, সেই জমিতে এখন চাষ না করে সে এখন চিন্তা করে, তার পরবর্তী জেনারেশন চিন্তা করতেছে আমি এইসব জমিতে চাষ করতে যাব না, আমাকে চাষা বলবে। হ্যাঁ, আমি এখন কন্টেন্ট বানাবো। ও কৃষক হতে ভয় পায়, ও চাষা বলতে ভয় পায়। কিন্তু ও কি জানে যে পুরো পৃথিবী এখন এগ্রিটেকের পিছে কীভাবে দৌড়াচ্ছে? পুরো গ্লোবালি কেউ এগ্রি নিয়ে কাজ করলে তাকে বিশাল সোশ্যাল স্ট্যাটাস দেয়। আর আমি এখানে চাষা বলতে আমি লজ্জাবোধ করি। আমাদের দেশের মাটি, আমাদের দেশের টোটাল ইকোসিস্টেম চাষাবাদের জন্য চমৎকার অবস্থায় আছে, কিন্তু আমাদের দেশে কেউ এগ্রি নিয়ে কাজ করতে চায়। এক্স্যাক্টলি, তুমি চাষি বলে গালি দাও, আর বাইরে একই জিনিসকে এগ্রিটেক নিয়ে কথা বললে ওয়াও এগ্রিটেক নিয়ে কাজ করতেছে ছেলে। হ্যাঁ, সো ওই একই জিনিসটা একটু ঘুরায় দাও, কারণ ওখানে ওই সোশ্যাল রিকগনিশন আছে। তুমি সোশ্যাল রিকগনিশন পাচ্ছ, টাকা পাচ্ছ, তোমার তুমি পাশাপাশি তোমার নিজের পার্সোনাল ব্র্যান্ডিং হচ্ছে, তুমি তো ওদিকেই যে ছুটবা। তুমি এগুলোকে এদিকে করো, তুমি কালকে বলো যে চাষাবাদের জন্য এই করলে আমি এই লেভেলে ইনসেন্টিভাইজ করবো। তুমি দেখো কত মানুষ কত পজিটিভলি যায়, কত সুন্দর সুন্দর আইডিয়া আসে। তার মানে যারা অ্যাওয়ার্ড দিচ্ছেন, যারা এই জায়গাটাতে যারা আছেন, তাদেরও কিন্তু একটা বড় দায়িত্ব যে আমার তো আমি কাদেরকে অ্যাপ্রিশিয়েট করছি এখানে মানে তার অবদান রাখা। দেখো, মানে আমি অবদান রেখে পেলাম প্রাইসটা, তারও অবদান যে এই প্রাইসটাকে আসলে ভ্যালুয়েবল ওয়েতে অ্যাপ্রিশিয়েট করা। আমার কাছে খুব ইয়ে মনে হয়। দেখো, আমি কোনো কিছু সমালোচনা করছি না, আমি বিভিন্ন রকমের বিভিন্ন জন্য কন্টেন্টের জন্য, অভিজ্ঞতা থেকে তুমি বলছো। হ্যাঁ এক্স্যাক্টলি, কন্টেন্টের জন্য বিভিন্ন অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, বিভিন্ন অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, ভালো, দেখ, এটা নিয়ে কোনো কথা নেই। কিন্তু কতগুলো অ্যাওয়ার্ড সিস্টেম চালু করেছে দেখেছো যে অ্যামেজিং রেজাল্টের জন্য, অ্যামেজিং ইনোভেশনের জন্য সেই ধরনের অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে এবং সেটাকে সে লেভেলে মার্কেটিং করা হচ্ছে। ইনফ্যাক্ট তুমি আমার আজকে যখন উপস্থাপনা তুমি বলতেছিলা যে তুমি আমার কন্টেন্টের অ্যাওয়ার্ড নিয়ে কিন্তু কত সুন্দর করে বলছো, দ্যাটস অল আর লাইক তোমার তো ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডও আছে। কিন্তু তুমি কিন্তু আমার একটাবারও বলো নাই আমি কিন্তু বাই প্রফেশন একজন ইঞ্জিনিয়ার, তুমি বলো নাই। হ্যাঁ, তুমি কিন্তু বলো নাই যে আমার ওইটার বাইরেও কিন্তু আমার রিকগনিশন ছিল। কিন্তু দেখো, কারণ তুমি আমাকে ওটাকে হাইলাইট করতেছো না। তো তুমি যখন হাইলাইট করতেছো না, তখন আমার নিজেরও তো মোটিভেশন কমে যায়। আচ্ছা, মনে হচ্ছে যে এদিকেই বেটার। হ্যাঁ, না, আমি কন্টেন্ট ক্রিয়েশনই তাহলে বেটার। এত বড় প্রোফাইল থেকে লাভ কি হলো? যে কান্ট্রি এই তোমার অর্গানাইজেশন, আমার তো লাভ না। আমি ইঞ্জিনিয়ার নিয়ে হয়ে কাজ করতেছি, আমি কার্বন ক্রেডিট নিয়ে কাজ করতেছি, আমি এনভায়রনমেন্টাল নিয়ে কাজ করতেছি, একটাও তুমি বলো না, বা অনেকেই বলে না, অনেকে জানেও না, কারণ আমাকে সোশ্যাল রিকগনিশন দেয় না কেউ। কন্টেন্ট যারা এতক্ষণ করে দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে কেন আমরা বলি না এই জায়গাটাতে। যদি আমি শুধু তোমার কন্টেন্টের মধ্যে থাকি তাহলে তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, বাট এই যে তোমার এডুকেশন, তোমার এক্সপিরিয়েন্স, এই জায়গাটা থেকে তোমার যে কন্ট্রিবিউশন, দ্যাটস ওয়াই তোমার কন্ট্রিবিউশন। না, আমি তোমার কথা দোষ দিচ্ছি না, আমি বলছি ইকোসিস্টেম আমাকে বাহবা দেয় না। বাহবা দেয় না বলেই ওই জিনিসগুলোতে ভালো কেউ করতেও আসে না। এক্স্যাক্টলি, মানে আমাকে এই জায়গাটাতে চিন্তা করতে হবে যে তার পার্সোনাল লাইফের এই জায়গাটা তো ইকুয়ালি অ্যাপ্রিশিয়েট, অ্যাবসলিউটলি। ইকুয়ালি সে যেই কন্টেন্টগুলো বানাচ্ছে সাথে করে সে কিরকম, তাহলেই আসলে ভ্যালুড সিস্টেমটা হয়ে যায়। কারণ আমরা শুধু তার কন্টেন্টগুলো দেখে দেখে যাচ্ছি, সে যে তার পার্সোনাল লাইফে কি কি করছে ওই জিনিসগুলো কিন্তু আমরা বলছি তখন যখন আমার তার সাথে কোনো রকমের কনফ্লিক্ট হচ্ছে, তখন তাকে পচানোর জন্য যে তার পার্সোনাল লাইফ আসলে ভালো না, এই জন্য সে এই করে এরকম করছে। কিন্তু দেখো, সবারই না পজিটিভ নেগেটিভ সাইড থাকে। তুমি কোনোদিনও বলতে পারবে না যে তুমি গত 40 বছরে কোনো ভুল করো নাই, কোনোদিনও বলতে পারবে না। ভুল তো করেছোই, হ্যাঁ। সো কিন্তু সেই ভুলের মাত্রার থেকে কি শিখে নতুনভাবে করছো সেটা ইম্পর্টেন্ট। কিন্তু আমি যদি শুধু ভুলটাকে টেনে 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 তোমাকে নামানোর চেষ্টা করি, সেটা ঠিক না। আমাদের তো একটা খুব চমৎকার গল্প আছে না, যে আমরা আসলে জাতিগতভাবে আরেকজনকে নামাই কিভাবে।
ঠিক আছে, তো আমরা আমরা ওইটাই চেঞ্জ করে ফেলি না? হ্যাঁ, আমরা নিজেরে পচাচ্ছি যে জাতিগতভাবে, এটা শুনতে তো খারাপ লাগে না? খারাপ লাগে। থ্রু দিস ডিসকাশন আমার এই জায়গাটাতে কথা যে আমরা যখন একটা নেগেটিভ জিনিস বলি করি এই জায়গাটাতে আমরা পজিটিভ হব কিভাবে। সো টোটাল দ্য ডিসকাশনে আমি এই জিনিসটাকে হাইলাইট করতে চাই যে পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েশনের জন্য আসলে আমার পজিটিভ মাইন্ড লাগবে। আমি যদি পজিটিভ মাইন্ডটাকে মানে নিজে নার্চার না করে অ্যাপ্রিসিয়েট না করি তাহলে আমি পজিটিভ কন্টেন্ট পাবো কেমন? ট্রু। প্লাস আবারও একই জায়গায় ওই পজিটিভ মাইন্ড তখনই আসবে যদি আমাদের পলিসির জায়গাগুলোতে, ইকোসিস্টেমের জায়গাগুলোতে ওইভাবে একটু পরিবেশটা তৈরি করে দেয়। পরিবেশটা তৈরি করে দিলে ব্যাপারটা হচ্ছে এরকম যে তোমার বাসায় তুমি টক্সিক পরিবেশ তৈরি করে রেখেছো, তুমি হাজব্যান্ড ওয়াইফ সারাক্ষণ ঝগড়া করো, বাট ইউ আর এক্সপেক্টিং যে তোমার পরবর্তী জেনারেশন খুব সুন্দরভাবে তোমার সাথে ব্যবহার করবে। কিভাবে? তুমি সারাক্ষণ ঝগড়া করো, তুমি সবকিছু ভুল করো, কিন্তু তুমি বলে আসতেছো যে পরবর্তী জেনারেশন ঠিকঠাকভাবে করবে সবকিছু। তুমি কিভাবে আমাদের এক্সপেকটেশন হচ্ছে উইদাউট ইফোর্ট আমার এক্সপেকটেশন হাই হাই চরম লেভেলের হাই। এবং এখন যেটা মনে হয় যে ফেসবুকে এই যে টক্সিক এনভায়রনমেন্টটা আমার মনে হয় বেশি ক্রিয়েট করে ফেলছি যে তুমি যেটা বলতেছো এখন এইটার এই টক্সিসিটি বা এই নেগেটিভিটিটা একেবারে সমুদ্রের মতো হয়ে গেছে। সো এই জায়গাটাতে ফিল্টার করার জন্য আমার কাছে মনে হয় যে আজকে ডিসকাশন থেকে সবাই পজিটিভলি নেগেটিভলি এই ডিসকাশনটাই বুঝতে পারবে যে পজিটিভ জায়গাটা কোথায়। তো এই জায়গাটা তোমাকে বলবো যে পলিসি যে জায়গাটা এটা নিয়ে কি বাংলাদেশে কোনো কাজ হয়েছে যে ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য কোনো পলিসি থাকবে? না, আমাদের এখনো মনে হয় না তেমন কোনো কাজ হয়েছে। বাট আমার কাছে মনে হয় এইটা একটা রেমিটেন্স আর্নিং এর একটা বেশ বড় সোর্স। এই জায়গাটায় বাংলাদেশ গভর্নমেন্ট যত কন্টেন্ট ক্রিয়েটর আছে এখানে খুব ইন্টারেস্টিং কিছু কাজ করতে পারে। যে এইটা কিন্তু কুড বি এ ভেরি বিগ পটেনশিয়াল রেমিটেন্স আর্নিং সোর্স হতে পারে যদি আরেকটু পজিটিভলি আগাই আমরা এবং পুরো জায়গাটা নিয়ে কাজ করি, এবং সেই জায়গাটা যদি আরেকটু ফিল্টার করে তাদেরকে গ্রুমিং করে তাদের কিছু ফ্যাসিলিটিস দেয় যে তোমাদের জন্য আসলে এরকম ব্যবস্থা ইকোসিস্টেম করে দিচ্ছি, তোমাদের ট্যাক্সের জায়গাগুলোতে আমি একটু হয়তো রিবেট দিয়ে দিব বা এরকম কিছু আরও কিছু ইন্টারেস্ট। ক্রিয়েশনের একটা অ্যাসোসিয়েশন যে এখানে আসলে কিভাবে এই জিনিসটা মোবিলাইজ হবে এবং পজিটিভ কন্টেন্টের জন্য আর কোনোভাবে বিভিন্ন জায়গাগুলো নাই। কিন্তু এই জায়গাগুলোতে যেহেতু কন্টেন্ট ক্রিয়েশন আর তুমি বলতে চাও 5 থেকে 10 বছর থাকবে, তো এই যে থাকবে বলিনি, আমি বলছি হাইটটা হাইটটা থাকতে পারে মানে আমরা ধরে নিচ্ছি থাকবে, কারণ এখন এটা সাবসিডাই হচ্ছে না। তো এই জায়গাটাতে যদি আমরা রাখতে চাই বা ইকোনমিক্যালি আমরা যদি এটাকে নার্চার করতে চাই, যেহেতু গভর্নমেন্টেরও একটা ব্যাপার আছে, আমাদের ক্যারিয়ারও অনেক সীমিত, তাই না? ক্যারিয়ারের জায়গাটা তো আমরা বলছি যে উদ্যোক্তা হবে বেশি, সেখানে যে ইনফ্লুয়েন্সার হওয়ার যে স্বপ্নটা, কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার যে স্বপ্নটা, এইটা তো আসলে মানুষের থাকবেই, কারণ থাকবে অবশ্যই। এই জন্য আমি বলছি আমি যে ক্রিয়েটিভিটিটা থাকবে, এটাও থাকবে। এটা আসলে কিভাবে আরেকটু নার্চার করা যাতে করে আমরা আসলে পজিটিভলি ইম্প্যাক্টটাকে আমরা নার্চার করতে পারি, যেটাতে তাহলে আমার মনে হয় যে গভর্নমেন্টের অনেক বেশি মানে হইতেছে Exactly. একটা মানে হইতেছে এখন খুবই গুরুত্বপূর্ণ। মানে প্রথম কথা হচ্ছে গিয়ে আমি আবারও বলছি ইট কুড বি এ বিগ রেমিটেন্স আর্নিং সোর্স যদি একটা এই বিশাল এই জনশক্তিটাকে আরেকটু গ্রুম করা যায়, আর একটু বেটার ওয়েতে পজিশন করা যায়। এবং তুমি একটা জিনিস জেনে রাখো যে বাংলাদেশের কন্টেন্টগুলোতে কিন্তু যে কন্টেন্টের যে মনিটাইজেশনের যে অ্যামাউন্টটা পাওয়া যায় সেটা খুব বেশি পাওয়া যায় না, কারণ বাংলাদেশের কন্টেন্টগুলো শুধু বাংলাদেশ বা বাংলাদেশিরা যেখানে যেখানে থেকে তারা দেখে, এর বাইরের মানুষগুলো দেখে না। একই কন্টেন্ট তুমি যদি ইংরেজিতে ইউএসএ থেকে ছাড়ো অনেক বেশি পরিমাণ টাকা পাওয়া যায়। সো এই জায়গাটা যদি ইউএস থেকেও বাংলাদেশি কন্টেন্ট ছাড়লে পরে তোমার রিচটা বেশি। ট্রু। সো ওই জায়গাগুলোতে নিয়ে যদি কাজ করে একটু যদি গ্রুম করে আর একটু ফ্যাসিলিটি দেওয়া হয়, প্রচুর রেমিটেন্স আনা সম্ভব। একদম, একদম। আমার কাছে এই আজকের যেই জিনিসটা আমি থটস করেছি, বিকজ আমাদের দেশে তো এখন ক্যারিয়ারগুলো অনেক ডিফারেন্ট স্কিল ট্যালেন্টস সবাই এক্সপ্লোর করছি। সো এই এক্সপ্লোর যখন করবে তখন তো থ্রু দ্য সোশ্যাল মিডিয়ায় যাবে পজিটিভলি থট করা এবং পজিটিভলি এইটাকে নার্চার করে এনরিচ করা, কারণ 18 কোটি মানুষ ভাইরাল হলে বা রিচটা কিন্তু বাংলাদেশে অনেক ইউটিউবার নাকি এসে বাংলাদেশেই হচ্ছে কন্টেন্ট বানায় রিচ নিয়ে তারপর দেশের বাইরে যায়, এরকম অ্যাবসলিউটলি। মিস্টার বিস্টার বাংলা চ্যানেল আছে, বাংলাদেশের চ্যানেল বাংলাদেশের অডিয়েন্সকে ধরতে চায়, সব বড় কন্টেন্ট ক্রিয়েটার। এক্স্যাক্টলি এসে যখন আমাদের বিগেস্ট মার্কেট। তো এই মার্কেটটাকে যদি আমরা এখানে ভালো না করে জন্য করে দিই এবং আমরা ভালো ভালো কন্টেন্ট কোয়ালিটিতে পৌঁছতে হবে, একটা সার্টেন জায়গায় পৌঁছতে হবে, তোমার নিজেকে গ্রুম করতে হবে। তুমি কিভাবে বানাচ্ছ, তোমার অডিও কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি, তোমার বাচন ভঙ্গি, তোমার থট প্রসেস, তোমার স্ক্রিপ্ট, তুমি কিভাবে পুরো জিনিসটাকে উপস্থাপন করছো, প্রত্যেকটা ম্যাটার। অ্যাট দ্য সেম টাইম যে তোমার কন্টেন্টের সাথে কন্টেন্ট ক্রিয়েশনের সাথে তোমার প্রোফাইল
এক্স্যাক্টলি surely the profile ম্যাচ করে কিনা, হ্যাঁ ম্যাচ করে কিনা, ডেফিনেটলি তুমি নিজেকে গ্রুম করবা, তুমি নিশ্চয়ই নিজেকে গ্রুম করবা সেক্ষেত্রে হ্যাঁ তাইলে পরেই আসলে একটা ভালো কন্টেন্ট পাওয়া সম্ভব। সম্ভব। কন্টেন্ট ক্রিয়েশনের ফিয়ারটা কি? ফিয়ার আই থিঙ্ক সাস্টেনেবিলিটি। সো আমার কাছে যেটা মনে হয় যে এআই এর যুগে যেভাবে নতুন নতুন টেকনোলজি ইভলভ হচ্ছে, এখন কিন্তু তোমাকে সব জায়গায় সব কিছুতে যেতেও হয় না, খুব বেশি আগের মতো চিন্তাও করতে হয় না, ইনফ্যাক্ট তোমাকেও দরকার নেই। হ্যাঁ, সো মানে কন্টেন্ট তাহলে দেখার জন্য এক্স্যাক্টলি। সো কন্টেন্ট ক্রিয়েশনের দরকার নেই। এখন তুমি যেটা করতে পারো, তুমি যদি মডেল ক্রিয়েট করে রাখো, তুমি তোমার ফেসের নানান রকমভাবে মডেল দিয়ে রাখলা, তুমি তোমার ভয়েসকে একবার দিয়ে রাখলা, ইনফ্যাক্ট তারপর তুমি যদি স্ক্রিপ্ট দিয়ে দাও, ও তোমার ভয়েস দিয়ে রেকর্ড করে, ও তুমি যেভাবে জেস্চার করছো, এমন কিছু প্ল্যাটফর্ম আসছে জানো, যে তুমি যেভাবে জেস্চার দাও, মানে ও রেডিমেড জেস্চার না, কিন্তু তুমি যেভাবে পার্সোনালি কথা বলো, অন্যান্য আগের 10টা ভিডিওকে অ্যানালাইসিস করে সে তোমাকে একই টাইপের করে দিবে। সো আগামী 2 বছর পরে ইনফ্যাক্ট তোমাকে দরকার নেই। ইনফ্যাক্ট 2 বছর কেন বলতেছি আমি, ইনফ্যাক্ট তুমি যদি রিসেন্টলি ন্যাস ডেইলির ভিডিওগুলো দেখো, ও একটা বেশ 100টার সিরিজ করেছে এআই রিলেটেড। ওই জায়গাটাতে পুরো ভিডিওটা যদি 2 মিনিটের হয় বা 1 মিনিটের হয়, ও ছিল মোস্ট প্রবলি 5 সেকেন্ড, পুরো কন্টেন্টটাই এআই, এবং মানুষজন ওটা দেখছে। ওর আলটিমেটলি পুরো জিনিসটা অটোমেশন হয়ে গেছে। সো ওই জায়গাটা আমি একটু প্রথমে এই ডিসকাশনের শুরুতে আমি বললাম না যে প্রত্যেকটা প্রোডাক্টেরই একটা লাইফ সাইকেল থাকে। সো আমাদেরও মনে হয় এটা স্যাচুরেশন পর্যায়ে চলে গেছে। সো এই ট্রেন্ডটা নেমে গিয়ে নতুন কোনো ট্রেন্ড আসবে, তখন আর তোমার আমাকে দরকার নেই। ইনফ্যাক্ট অডিয়েন্স দরকার হতে পারে, অডিয়েন্সও লাগবেই, এবং পরে তোমার চেহারাকেও দরকার নেই। হ্যাঁ, চেহারা ছাড়া এখন কিন্তু প্রচুর চেহারা ছাড়া কন্টেন্ট হয়, এবং এইটা একটা রিসার্চে জানো, এর মধ্যে আমার সাথে কথা হচ্ছিল একজন রিসার্চারে, ওরা রিসার্চ করছে যে তোমার চেহারা দেখালে কেমন ধরনের কন্টেন্ট মানুষজন দেখে, আর তোমার চেহারাটা বাদ দিলে, একই যে ধরো খুব ফেমাস একজন কন্টেন্ট ক্রিয়েটার, তাকে দেখলে মানুষ ইন্সপায়ার্ড হয়, কিন্তু আমরা যেটা রিসার্চ করি ওকে বাদ দিয়ে কেমন হয় দেখি, তো তাও মানুষ দেখে কিনা। যদি সেই রিসার্চ যদি এসে পড়ে এবং সেখান থেকে যদি ভালো রেজাল্ট পাওয়া যায়, তাহলে মানুষ তোমাকেও দরকার নেই, আমাকেও দরকার নেই। এইটাই বড় ফেয়ার। শুধু দরকার হচ্ছে অডিয়েন্স, আর শুধু দরকার হচ্ছে বায়ার। ভালো কন্টেন্টও, মানে কি দেখাতে যাচ্ছ সেটা ইম্পর্টেন্ট মানুষ তো থাকবে, ইমোশন তো থাকবে। হতে পারে। সো এই জায়গাটাতে যে ব্লগার যারা আছে, লাইফস্টাইল ব্লগ প্রতিযোগিতা করে, আমার কাছে মনে হয় যে এই লাইফস্টাইল ব্লগার ওদের ইম্প্যাক্ট আরো অনেক বেশি। লাইক আমরা যেরকম কন্টেন্ট করি, লাইক আমার যেহেতু অনেক রকমের কন্টেন্ট আছে, আমি ম্যারেজ অ্যান্ড রিলেশনশিপ নিয়ে কাজ করি, তো সম্পর্ক নিয়ে আমার বিভিন্ন অ্যানালাইটিক্যাল, বিভিন্ন রকমের রিসার্চ, বিভিন্ন রকমের এক্সপেরিয়েন্স, এগুলো আমি করি। আবার অনেকে আছেন যে ওই ওই আমি যে রিসার্চগুলো করি এটা তার পার্সোনাল লাইফ, সো তার আপস অ্যান্ড ডাউন লাইফে হাসি, আনন্দ, কষ্ট সবই সে দেখাচ্ছি। এইটার যে ইম্প্যাক্ট তোমার কাছে কি মনে হয়, যে এটা অডিয়েন্সের সাথে কতটুকু কানেক্টেবল, বা অডিয়েন্স কতটুকু পায় এটা থেকে? দেখো, আমার কাছে যেটা বারবারই মনে হচ্ছে, একটা যুগ ছিল মানুষজন এ ধরনের ইনফরমেশনস, ধরো আমি কোনো কিছু জানতে চাই, আমি কিছু শিখতে চাই, আমি রিলেশনশিপ নিয়ে জানতে চাই, কি করতে তুমি বই পড়তে। একটা একটা বড় যুগ ছিল, মানুষ শেষ বয়সে বা তার অভিজ্ঞতা থেকে লিখে যেত, একটা বই করতো, এই বইগুলোতে লাইব্রেরিতে থাকতো, মানুষ গিয়ে লাইব্রেরিতে বসে বসে বই পড়ে শিখতো। সেইটারই ডিজিটাল ফর্ম চলে আসছে, একই জিনিসই তুমি প্র্যাকটিক্যালি শেয়ার করে দিচ্ছ এবং মোর অ্যাক্সেসিবল করে দিয়েছো। সো আমার কাছে মনে হয় এটা পজিটিভ ইম্প্যাক্টই হচ্ছে। হ্যাঁ, সো তুমি ম্যাট্রিমোনিয়াল থিংস নিয়ে কথা বলছো, হ্যাঁ, এটা অবশ্যই দরকার। আমার তো মনে হয় এই জিনিসটা এতটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ছেলে মেয়ের বিয়ে করার আগে অবশ্যই বিয়ের পোস্ট ম্যারেজ এফেক্ট নিয়ে পড়াশোনা করা উচিত, জানা উচিত। এটা নিয়ে করে না কেউ, এটা যদি আমাদের চ্যানেলে তো লাইক অনেক 730-এর বেশি কন্টেন্ট, যে আফটার ম্যারেজ বা ম্যারেজ একটা রিলেশনশিপের মধ্যে কত রকমের এসেন্স থাকে, এক্স্যাক্টলি সেটা নিয়ে একটু স্টাডি করতে হবে। ডাইমেনশন থাকে, এগুলো তো সবগুলো আমার রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স থেকে। আমার মনে হচ্ছে এগুলো থাকবে। সো ওই আমি যেটা বললাম যে একটা যুগ ছিল মানুষ, ব্যাপারটা ছিল, দেখো আমি এভাবে তিনটা যুগে ভাগ করি। একটা যুগ ছিল এই জিনিসগুলো মানুষের থেকে শুনতো ফিজিক্যালি, তারপরে যুগ আসলো মানুষ বইয়ে লিখে দিত, অনেকগুলো বই পড়ে একটা লাইব্রেরি থেকে পড়তো বা এরকম করতো। এখন একটা যুগ আসছে, সেটা হচ্ছে তোমার থেকে শুনছে, পরবর্তী জেনারেশন তোমার থেকে শুনবে না, ও চ্যাট জিপিটিকে বা কাউকে দিয়ে বলবে যে আমাকে বলো তো আমি কি করতে পারি,
সব সব এক্স্যাক্টলি এখনই কিন্তু অলরেডি অনেকে আছে Exactly. প্রেসক্রিপশনটা চ্যাটজিপিটি কে দিয়েছিলাম ও আমাকে Absolutely. তাহলে চ্যাটজিপিটি তো আমাকে এটা বলছে অ্যাবসলিউটলি এটা ভালো, এটা ভালো। অসিপ ব্যাড ব্যাড মানে ফ্রেন্ডস এর থেকেও বেটার যে অনেকে থাকে True. অনেকে অনেক রকমের বন্ধু পেয়ে যায় সো ওইটাও তো একটা কন্টেন্ট কিন্তু তোমাকে সুন্দর কন্টেন্ট একটা দিচ্ছে। হ্যাঁ তুমি এটা করতে পারো ইভেন ও আমি যদি কাউকে খুন করতে চাই বা আমি যদি কাউকে লাভ করতে চাই সে বলে দেয় দু আচ্ছা তুমি এটা করতে চাও অ্যাপ্রিসিয়েট করে তারপর বলবে তুমি তাহলে এভাবে করতে পারো অ্যাক্টিভিটি ওর মনে সবকিছুর সাথেই আছে পুরো খেলাটাই হচ্ছে কি ইনফরমেশন, হ্যাঁ? সো ইনফরমেশনে তুমি কত সুন্দরভাবে গুছিয়ে দিচ্ছ। সো আমার কাছে মনে হয় ওই যে যেটা বলছো যে ইমপ্যাক্টটা পরবর্তীতে ফর্মটা চেঞ্জ হয়ে যাবে এবং অলরেডি ফর্ম চেঞ্জ হওয়া শুরু করে দিয়েছে এবং এটা ওই যে বললাম সাস্টেনেবিলিটি ইজ এ ফ্যাক্ট। আর আমার তোমার আরেকটা জিনিস খুব ভালো লাগছে যেটা তুমি বলতেছো যে একটা কন্টেন্ট ক্রিয়েটরের সাথে সাথে তার পার্সোনাল লাইফ মানে আমরা যখন অনেকে আমি যেহেতু সম্পর্ক নিয়ে কাজ করি অনেকে বলে যে ফেসবুকে তো আমি এটা দেখেছি ফেসবুকে তো আমি এটা দেখেছি তা আমি মাঝে মাঝে বলি যে ফেসবুকের এই ব্যাপারগুলো যদি সব এরকম হয় তাহলে তো একটা সংসারও টিকবে না একটা সম্পর্কও টিকবে না মানে আমরা হয়তো একটা জিনিস দেখছি বা একটা জিনিস বুঝছি কিন্তু ওই ব্যাপারটাকে দিয়ে যদি আমি টোটাল সম্পর্কটাকে যদি আমি এভারেজ করি অথবা ওইটা নিয়ে আমি একটা পারসেপশন নিই তখন দেখা যায় যে ওই সম্পর্কটাতে আসলে কারোর থাকা উচিত তো হাজার বুঝে সম্পর্ক থাকবে না সো এক্ষেত্রে আমার কাছে মনে হয় যে যারা ব্লগার লাইফ তাদের নিজেদের লাইফগুলোকে দেখায় সেক্ষেত্রে তারও পার্সোনাল লাইফটাও শুধু শো অফটা না দেখাইলে তাহলে এই ডিপ্রেশনটা কমন গিয়া হুম, ডেফিনিটলি আমার কাছে তাই মনে হয় যে একটা যুগ ছিল, ধরো আমরা সবাই মিলে আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম, হ্যাঁ? জয়েন্ট ফ্যামিলিতে থাকলে ধরো আমার চাচা-চাচীর যে সাংসারিক ঝামেলা, ওইটা আমি ছোটবেলা থেকে দেখে হলে কিছুটা শিখছি। কিন্তু ওরা ফ্যামিলি বন্ডিংসটা ধরে রাখছি যে ঝামেলা হলেও দিন শেষে আবার একসাথে হ্যাঁ, একসাথে থাকতে হবে। এক্স্যাক্টলি কত সুন্দর শিক্ষা ছিল। কিন্তু এখন তো ভাঙতে, ভাঙতে এখন তো আমরা কেউ কারো সাথে থাকি না। ইনফ্যাক্ট বাবা-মার সাথেও থাকতে চাই না। ইভেন আমি কিছু ইয়েতে যেমন জাপানে একটা আসছে যে সেপারেট ম্যারেজ ওরা শুধুমাত্র উইকেন্ড গুলোতে থাকবে মানে ওরা সারা সপ্তাহ ওরা নিজেদেরকে মানে সো আমার এতটা যান্ত্রিক হয়ে যাওয়া ভালো না। জাপানের ক্ষেত্রে যেটা হচ্ছে ওদের বিয়ের হার মানে ভয়ঙ্করভাবে কমে গেছে। সো মানুষজন বিয়ে করতে চায় না। হ্যাঁ, সুইসাইডের হাতেও তো ওদের ওখানে ওই যে ডিপ্রেশনের জায়গাটাতে ওয়ার্ক প্রেশার প্রচণ্ড যান্ত্রিক হয়ে গেছে। সো পজিটিভ নেগেটিভ সব কালচারই আছে। সো হোয়াট উই হ্যাভ টু ডু কালচারের পজিটিভ জায়গাগুলোকে ধরে রেখে নতুন ভালো জিনিসগুলো শিখে সেই জিনিসগুলোকে অ্যাডপ্ট করা। সো ওদের থেকে খারাপ জিনিসটা না শিখে ভালো জিনিসটা যতটুকু পারা। না, আমরা কিন্তু যখনই জাপান বলি তখনই কিন্তু ওদের এডুকেশন সিস্টেম আর নর্মস এর কথা বলি নেগেটিভ দিক আছে, অনেক নেগেটিভ দিক আছে। ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন এই জায়গাগুলো কিন্তু আমরা যাই না শুধু বাচ্চাদের এই জায়গাটাতে আমরা মোটামুটি এই জায়গাটাতে ঠিক আছে তিন না, না ভালো। তুমি ভালো জিনিসগুলো নিয়ে ডিসকাস করতেছো। তুমি ভালো জিনিসগুলো তো ডিসকাস করবা। তুমি ভালো জিনিসটাই তো নিবা। যতক্ষণ না তোমার খারাপ জিনিসটা চেঞ্জ হচ্ছে। ঠিক ভালোই তো। তুমি কিভাবে তোমার কন্টেন্ট গুলো তৈরি করার আগে চিন্তা করো? আচ্ছা, আমার কনটেন্ট বানানোর পিছনে সবসময় একটা ইন্সপিরেশন থাকে। আমি নিজেকে প্রশ্ন করি, এই কনটেন্টটা পাবলিশ হওয়ার পরে আমার অডিয়েন্স একটা হলেও নতুন কিছু শিখতে পারবে। এটা অলওয়েজ আমার কাছে মনে হয় বা একটা হলেও পজিটিভ দিক পাবে অথবা একটা হলেও নতুন কিছু নিয়ে যেতে পারবে। টেক অ্যাওয়েজ থাকবে। সো টেক অ্যাওয়ে যাতে থাকে সেটা আমার চিন্তাভাবনা থাকে এবং ওই জায়গাটাতে আমার বারবার মনে হয় যে এই মানুষটা এই কনটেন্টটা দেখবে কেন? এই প্রশ্নটা আমি যখন করব আমার স্ক্রিপ্টিংয়ের সময়, আমার থট প্রসেসের সময় আমি বারবার চিন্তা করি এবং আমি চেষ্টা করি যে কোনো প্রবলেম স্টেটমেন্টকে বা যে কোনো কনটেন্ট বানানোর আগে এই কনটেন্টটা কী টপিকের উপর বানাচ্ছি যতটা সহজ ভাষায়, সহজে যেটা মানুষ কানেক্ট করতে পারবে একটা এক্সাম্পলের সাথে মিলিয়ে উপস্থাপন করা। যাতে মানুষ টুক করে বুঝে যেতে পারে। তোমার কন্টেন্ট গুলো এরকম রিসার্চ আর একটা জিনিস আমি অবজার্ভ করছি যে ইয়ার এন্ডে তুমি কিছু মেসেজ দাও এই ইয়ারে কি শিখলাম একটা ভ্রমণের পরে মেসেজ দাও যে ওখান থেকে আমি পজিটিভ কি পেলাম বা আমরা কি প্র্যাকটিস করতে পারি সো তোমার যে সোশ্যাল ইম্প্যাক্ট চেঞ্জ মেকার হিসেবে যে তুমি অ্যাওয়ার্ডটা পেয়েছো সেটার ব্যাকগ্রাউন্ডটাও আমি বলতে চাই যে এই জিনিসগুলো যদি আমি তোমার প্রোফাইলে দেখি এটা খুবই র্যান্ডম আমি তোমার প্রোফাইলে দেখি যে এটা করলাম এটা শিখলাম এটা করলাম এটা শিখলাম সো মনে হয় যে তুমি তাহলে নেক্সট জেনারেশনে যারা কন্টেন্ট ক্রিয়েশন করছে এবং আমাদের থ্রু যেই এই একটা ঘন্টা বা আমাদের ডিসকাশন যারা দেখছে তাদেরকে তুমি কি মেসেজ দিবা? আমার কাছে দেখো প্রত্যেকটা মানুষ ডিফারেন্স। আমি ইনফোটেইনমেন্ট বানাই বলে যে সবাইকে ইনফোটেইনমেন্ট এটাই বানাতে হবে বা আমি কোনোদিনও বলবো না। আমার কাছে মনে হয়েছে নিজের স্ট্রেংথের জায়গাটা আবিষ্কার করা এটা একটা বিশাল ব্যাপার। আমার প্রায় ৩৫ বছর লেগেছে আমি আমার নিজের স্ট্রেংথের জায়গাটা খুঁজে পেতে। সো এটা হয়তো না একটা সময় লাগে, আবার কেউ চেষ্টা করে পেয়ে ফেলে।
সো নিজের স্ট্রেংথের জায়গাটা খুঁজে বের করা এবং স্ট্রেংথকে প্যাশনে নিয়ে যাওয়া এবং প্যাশনকে কন্টেন্টের মধ্যে আনা, এই 3টা জিনিসের সমন্বয় করে আলটিমেটলি যদি কেউ কাজ করে তাহলে আলটিমেটলি খুব ভালো কিছু হবে। যদি আমি একটা উদাহরণ দিয়ে বলি যে তুমি স্ট্রেংথ হিসেবে খুঁজে পেয়েছো যে তোমার প্রচণ্ড রকম তোমার স্ট্রেংথের জায়গায় তুমি ভালো ফুটবল খেলো, ভালো ফুটবল খেলো, তাহলে তোমার স্ট্রেংথ। তাহলে তোমার ফুটবল খেলার প্রতি তোমার প্যাশন আছে কিনা? হ্যাঁ, তুমি দেখছো এটাতে তোমার প্যাশন কাজ করে এবং এটার পিছে খাটলে তুমি যে কোনো কিছু করতে পারো। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এই প্যাশনকে তুমি মানুষকে পৌঁছে দিতে চাও যে আমি আমার ছোট্ট ছোট্ট লার্নিংসকে সবার মাধ্যমে ছড়িয়ে দিতে চাই, এটা তোমার কাছে ভালো লাগবে, তাহলে সেটাকে কাজে লাগিয়ে করতে পারো। এটা একটা ভালো কন্টেন্ট হয়ে যেতে পারে, এটা তোমার পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করে ফেলতে পারে এবং এটা তোমাকে নতুন উচ্চতা নিয়ে যেতে পারে। অনেক অনেক থ্যাঙ্কস আমাদের স্টুডিওতে থাকার জন্য এবং নতুন একটা ডাইমেনশন যেটা নিয়ে এখনো বাংলাদেশ অতটা বেশি প্রিপেয়ার্ড না, যেখানে বডি সি নেই, এই বিষয়টা নিয়ে অনেক এক্সক্লুসিভ একটা ডিসকাশনের জন্য অনেক থ্যাঙ্কস। অসংখ্য ধন্যবাদ তোমাকেও আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি হয়তো অনেক ভারী ভারী কথা বলে ফেলেছি, কোনোটাই যাতে উপদেশ হিসেবে নেবেন না। আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্সের কথা বলেছি, কারণ অতটা উপদেশ দেওয়ার মতো যোগ্য না, আমরা এক্সপিরিয়েন্স শেয়ার করেছি। এক্স্যাক্টলি, অ্যান্ড দিস অল অ্যাবাউট দ্যাট ডিসকাশন। আমি জানলাম অনেক কিছু তোমার কাছ থেকে। থ্যাংক ইউ। সো আমাদের এই জিনিসটা বয়েজ উইক কুরিয়াররা, এটা আমরা আসলে স্টিগমা নিয়ে কাজ করছি যে কন্টেন্ট ক্রিয়েশন এটা কিন্তু স্টিল একটা স্টিগমা, যে না ও তো আসলে কিছুই করে না, ও কন্টেন্ট বানাচ্ছে, তা কি আসলে বসে। তো এরকম একটা ব্যাপার। সো